এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমার পায়ের অপারেশন এবং তার কিভাবে প্রসেসটা এগোলো জার্মানিতে, সবকিছু নিয়ে পার্ট 1। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পার্ট 2, যেখানে তোমরা দেখতে পাবে আমার অপারেশনের পর রিকভারি এবং আর কি কি কস্ট এখানে লাগলো জার্মানিতে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ভ্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। পরের দিন আমি বাড়ি চলে আসলাম এবং লম্বা ব্যান্ডেজটা ছিল ওটাকে নিয়ে আমি বাড়ি ফিরে আসলাম। ড্রেনেজটা খালি খুলে দিল, মেডিসিন অ্যাজ ইউজুয়াল চলছে। তো খুবই সাবধানে থাকতে বললো আর বললো 15 দিন পর আর একটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, তখন আসলে স্টিচ কাটিং হবে। তো 15 দিন পর স্টিচ কাটিং হলো, মানে 3 তারিখ আমার ডেট ছিল, গেলাম স্টিচ কাটিং হলো। একটুখানি প্রবলেম হয়েছিল মাঝখানে, মানে ব্লাড আটকে গিয়েছিল একটা ব্যান্ডেজের সাথে। তো মাঝে 7 দিন পর আমি গিয়ে সেটাকে রিমুভ করে ছোট ব্যান্ডেজ করে এসেছিলাম পার্টলি। তো ওটা ওরা করে দিয়েছিল, কোনো অসুবিধা নেই। তো ফিজিওথেরাপিটা এখন মেন ইম্পর্টেন্ট, যেটা আমার রেগুলার বেসিস হওয়া দরকার। উইকলি 3 ডেজ উনি প্রেফার করে দিয়েছেন, সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছেন কী কী করতে হবে। তো আমাদের সিটিতে অনেক গিয়েছিল 2-3 জায়গায় কথা বলতে, আমিও মানে অপারেশনের আগে গিয়েছিলাম কথা বলতে। তো উনি বলেছেন যে কাগজটা অপারেশনের পর দেবেন, কি করতে হবে জাস্ট আগে কথা বলে আসো কোথায় করবে। তো আগে কথা বলতে গেছিলাম, ওরা কেউ এন্টারটেন করেনি, বললো না কাগজ ছাড়া কি করতে হবে, তাছাড়া আমি বলতে পারবো না। অপারেশনের পর যখন অনিশ গেল, দেখলো কোথাও জায়গা নেই। মানে আমার একটা অপারেশনের পরের দিন 27 তারিখ আমার একটা ডেট ছিল, মানে আমার 20 তারিখ অপারেশন হয়েছে। তো 27 তারিখ একটা ডেট ছিল, তারপর 10 তারিখ ডেট, মানে নভেম্বরের 10 তারিখ। এতটা গ্যাপে প্রথম দুটো। তো এই দুটো ছাড়া আর কোনো অপশান নেই। উনি বললেন ফিজিওথেরাপি যে সেন্টার, যে এরকমই প্রথমে ডেট, তারপর 10 তারিখের পর থেকে কন্টিনিউশন আছে সপ্তাহে 3 দিন করে। তো এখন মেন ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিওথেরাপিটা। তো আশা করা যায় ফিজিওথেরাপি হলে আমি আরও সুস্থ হয়ে যাব, তোমাদের সামনে আরও কোথাও ঘুরতে যাওয়ার অপশান নিয়ে বা ভিডিও নিয়ে আসতে পারবো। আমারও মনটা অনেকদিন ধরেই খারাপ লাগছে যে যেতে পারছি না কোথাও, ঘরবন্দি, অফিসও জয়েন করতে পারছি না। তো আর 15 দিন পর একটা চেক আপ দিয়েছে, যেখানে ফিজিওথেরাপি বা অন্যান্য কিছু রিপোর্ট নিয়ে দেখবেন কেমন রয়েছে। তো এখন আমি পাটাকে 50 ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারছি। সেটা কেন তাও বলছি। একটা বাড়িতে মেশিন উনি পাঠিয়েছেন, মানে আমাদের বলেছিলেন এটা আসবে, তো একটা লোক এসে দিয়ে গেছে। তো জার্মানিতে তো টোটালটাই একটা এর ওপর ইন্স্যুরেন্স কার্ডের ওপর হয় অপারেশনটা। তো আমার অপারেশনের এক্স্যাক্ট কস্ট আমি বলতে পারবো না, তবে যা উনি ডেসক্রিপশনে দিয়েছেন একটা পেপার ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হয় যেটা, সেটা আমিও একটা কপি রেখেছি। তো দেখলাম 4 জন ডাক্তার আর 3 জন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আমার অপারেশনটা করেছে। তো প্রত্যেকেরই একটা ভিজিটের চার্জ রয়েছে, তা অপারেশন করেছে। আর একজন ছিলেন মেন সার্জন, তো ওনার চার্জ তো অবভিয়াসলি বেশি হবেই। আর এক্সট্রা যে তোমার ইনস্ট্রুমেন্টগুলো দেবে প্র্যাকটিস করার জন্য ঘরে বা টেস্ট করার জন্য, সেগুলো প্লাস মেডিসিন, এগুলো কিন্তু ডিপেন্ড করছে তোমার যে কার্ডটা রয়েছে তার ওপর। মানে তুমি এটা রিইম্বার্সমেন্ট পাবে কি পাবে না ওটা ডিপেন্ড করছে। তো ওরা লিখে দেয়, সেই অনুযায়ী তুমি কিনে নিলে তারপর তোমার ইন্স্যুরেন্স কার্ড থেকে লেটার পাঠায় যেটা তোমার রিইম্বার্স হবে বা কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট হবে না, বাকিটা তোমায় পেমেন্ট করতে হবে, এরকম। তো এই মেশিনটা বাড়িতে দিয়েছে, রেগুলার 45 মিনিটস করে 3 টাইমস আমাকে প্র্যাকটিস করতে বলেছে। তো 3 টাইমস তো হচ্ছে না, কিভাবে করছি সেটা একবার দেখে নাও। মানে যেদিন দিয়ে গেছে 23 অক্টোবর ডেলিভারি হয়েছে, আমি 24 থেকে স্টার্ট করেছি এটা প্র্যাকটিস করা। প্রথম দিন 15, তারপর আস্তে আস্তে বাড়িয়েছি। তো সেটা একটা রেকর্ড লিস্ট আমাকে বানাতে হয়েছে এক্সেলে। ডাক্তার বলেছিল, একটা পেপারও দিয়েছে, কিন্তু পেপারটা মেনটেন করা খুব চাপ, জায়গা কম। তো আমি নিজের একটা এক্সেল শিটে মেনটেন করছি কত ডিগ্রি কোন দিন কিভাবে স্টার্ট করছি। লোয়ার লেভেল যেটা সেটা -10, ওটা ফিক্স থাকবে বলে গিয়েছে ডাক্তার থেকে যে লোকটা ডেলিভারি করতে এসেছিল মেশিনটা। আর উপরের লেভেলটা তোমার 90 অ্যান্ড অ্যাভাভ হলে ভালো। মানে আমার ক্ষেত্রে বলেছে 90 হলে ভালো 4 উইক্সের মধ্যে, আর তার থেকে যদি বেশি করতে পারো দেন ওয়েল অ্যান্ড গুড। তো আমার ক্ষেত্রে এখন এটা সেকেন্ড উইক হয়েছে, জাস্ট 15 ডেজ হয়েছে। তো আজকে 17 ডেজ, আমি এখন 50 অবধি গেছি। কালকে 50 এবং 55 অবধি গেছি, 60ও ট্রাই করেছি। তো 60তে একটু ব্যথা হচ্ছিল, তো আশা করি আজকে সেটা স্মুথ হয়ে যাবে। তো রেগুলার বেসিসে আমি 55 যদি স্টার্ট করি সকালবেলা, তো বিকেলবেলা সেটাকে 60তে করছি। আবার পরের দিন সকালে যদি আমি 60তে স্টার্ট করি, তাহলে বিকেলবেলা আমি 65-এ চলে যাচ্ছি, এরকম করে করে বাড়াচ্ছি। তো
তো গ্র্যাজুয়ালি এইভাবে তোমায় বাড়াতে হবে, 90 অবধি গেলে বেটার, 100 হলে তো আরও ভালো। তো সেটাই এখন চেষ্টা চলেছে। আর তো এটা হচ্ছে আমার স্টিচ কাটিংয়ের ঠিক আগের দিন, মানে আমি 40 থেকে 45 অবধি গেছিলাম। তো স্টিচ কাটতে গিয়ে যখন ওরা জানলো যে 45 হয়েছে, তখন বললো যে না এটা খুবই কম। তো আমি এক্সপ্লেন করলাম, বললো ফিজিওথেরাপি যখন স্টার্ট হবে তখন কিন্তু এটা আরও বেশি হওয়া উচিত। তো আমার যেহেতু ফিজিওথেরাপি এখন হচ্ছে না, তো বললো যে ঠিক আছে, আর একটা মেশিন আছে যেটা দিয়ে আটকে আমার পেন রিলিফ বা স্টিমুলেশনটা চালু করতে হবে। তো ওটাই বললো যে ওটাও তাহলে প্যারালালি করতে থাকবো, ফিজিওথেরাপি যেহেতু তোমার লেটে চালু হচ্ছে। তো এই দেখো আমি 40 অবধি যাচ্ছি, আর মেশিনটা কিভাবে রান করছে এই মিটারটায় দেখলেই তোমরা বুঝতে পারবে। -10 হচ্ছে মিনিমাম, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা এখন 40 রয়েছে। তো আমি এটা আবার আস্তে আস্তে 45-এ যাব। তো পিকচারে দেখিয়ে দিচ্ছি আমার কোন জায়গাটা অপারেট হয়েছে। এসিএল মানে কোন জিনিসটাকে বোঝাচ্ছে, তোমরা যারা জানো আর যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি পিকচারে, ওটা একবার প্লিজ দেখে নাও। ইঞ্জেকশন দিয়েছিল, যেটা অনিশকে রেগুলার দিতে হতো 10 দিন পর্যন্ত, মানে ব্লাড যাতে কোথাও ক্লট না হয়ে যায়, লাংসে যাতে ওটা ক্লট হয়ে প্রবলেম না হয়। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি একবার। এখন যে ইঞ্জেকশনটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো আমার পেটে দেওয়া রেগুলার একটা ইঞ্জেকশন। কোনোদিন ডান দিক কোনোদিন বাঁ দিক এরকম অল্টারনেটিভলি দিতে হতো। তো অনিশ রোজ ডিনারের আগে এটা আমার পেটে দিয়ে দিত। তো ডাক্তার বলেছিল 10 দিন অবধি অন্তত দিতেই হবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করি আমার কোন কোন জায়গায় অপারেট হয়েছিল। তো আজকে স্টিচ কাটিং হয়ে যাওয়ার পর এই ব্যান্ডেজটা ওরা লাগিয়ে দিয়েছে টেম্পোরারি। তো এই জায়গাটা দেখো কালো হয়ে আছে, তো এটা মেনলি এখানটায় প্লেটটা বসেছে। তো ফিজিওথেরাপি হলে এটা হয়তো কমে যাবে। আর এই অ্যাঙ্কেলের পাশে এই জায়গাটাও কালো হয়ে আছে। তো ওরা দেখলো, দেখে বললো এটা ফিজিওথেরাপি খুবই দরকার, কালো হয়ে আছে। তো আমাকে বললো আজকে স্নান করো না, আর কালকের দিকটা দেখে কালকে বিকেলের দিকে এটা খুলে দিও, মানে এই ব্যান্ডেজগুলো খুলে দিতে বললো তারপর তুমি নর্মালি যেরকম চান করো বা সব কিছুই করতে পারবে। তো এখন আমি আজকের দিনটা রেখে দিচ্ছি, যেহেতু আজকে বিকেলে যদি কোথাও যাই। ছোট বড় সব মিলিয়ে আমার মোটামুটি 5টা জায়গায় কাটা হয়েছে, অপারেট করেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, সব জায়গাতেই এখন ব্যান্ডেজ লাগানো আছে। তো এটা হচ্ছে স্টিচ কাটিংয়ের পরে। তো দেখে আশা করি বুঝতেই পারছো অপারেশনটা খুব একটা ছোট ছিল না। ইন্ডিয়াতে হলে হয়তো বাড়ির লোকের কাছে 7 দিন পরেই ছাড়তো। তো এবার আমি তোমাদের সাথে, মায়ের ডিসেম্বরে 2টো অপারেশন হয়েছে। তো মায়ের দেখেছিলাম স্টিচ করেছে, এবং স্টিচ 15 দিন পর যখন কাটতে এসেছিল স্টেপলারের পিনের মতন দিয়ে করে, কিন্তু এখানে কিন্তু এরা থ্রেড দিয়ে স্টিচ করেছিল। আমার ক্ষেত্রে এই থ্রেডগুলোই কেটে দিয়েছে, যে 3 নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে। কিন্তু একটু ব্যথা লাগছিল বটে, বাট সিস্টেম খুব ভালো। বারবার ওরা জিজ্ঞাসা করছে ঠিক আছে তো, প্রবলেম হচ্ছে না তো, আচ্ছা আরেকটুখানি, মানে গল্প করতে করতে তোমার ভেতরটাকে যাতে ভয় তুমি না পাও সেরকমভাবে এরা করে। তো অনিশও পাশে ছিল, ও দেখে একটু ঘাবড়ে যাচ্ছিল যে আমি একটু আউ করছি কি হবে। তো যাই হোক 3জন ডাক্তার মিলে করেছিল, একজন পারছিল না। নিচের সিস্টা মানে পায়ের অ্যাঙ্কেলে যেটা রয়েছে এই অ্যাঙ্কেলটা এখানটা খুব টাফ ছিল, মানে একটা গিট পড়ে গিয়েছিল। তো মেইন ডাক্তার এসে করলো, 2জন নার্স বা লেডি ডাক্তার যে ছিল সে পারছিল না, মেন আরেকজন ডাক্তার এসে, বয়স্ক ডাক্তার, সে এসে করে দিল। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি স্টিচ কাটিং এর পর যেদিনকে আমি এটা 60 অ্যাবাভ করতে পেরেছি। তো এই দেখো আজকে কতটা পা উঠেছে। স্টিচ কাটিং এর পর একটু ফ্লেক্সিবল তো হয়েছে বটেই। তো আজকে মনে জোর নিয়েই করছি, উনি যেহেতু বলেছেন যে 50টা খুবই কম। আর আরেকটা মজার গল্প হলো, আমি যখনই এইটা করতাম, মানে রেগুলার বেসিসে 2বার হলেও তো করতে হতো, তো তখনই দেখতাম জ্যাক ঠিক আমার কাছে এসে বসে আছে। মানে আমি যে সোফাতে করছি ও ঠিক আমাকে পাশে এসে আমাকে কিস করে আমার ঠিক নিচটায় বসতো, মানে সোফার নিচটাতে বসে থাকতো, এবং কন্টিনিউয়াস যতক্ষণ আমার এই প্রসেসটা চলতো ও কিন্তু আমাকে ছেড়ে উঠতো না। জানি না হয়তো ওর জানার ইচ্ছে এটা কি হচ্ছে বা কেন হচ্ছে, বা মাঝে মাঝে হয়তো ভাবতো যে পাপা হয়তো এটা সেট করে দিয়ে গেল মামার কষ্ট হবে, এরকম কিছু হয়তো ভাবতো। আমি জানি না ওর মাথায় কি চলছে। তবে রেগুলার দেখতাম আমি যতক্ষণ এই মেশিনটার মধ্যে পা দিয়ে এরকম প্র্যাকটিস করছি ও কিন্তু আমার পাশে বসে থাকতো। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আর একটা মিটার, যেটা তোমার যেখানে স্পট দেখিয়ে দিয়েছে, দেখো আমাকে যখন মার্ক করে দিয়েছে আমার প্রোগ্রাম নাম্বার 6। তো ডাক্তার বলে দিয়েছে কোথায় লাগাতে হবে। তো এরকম স্টিকার টাইপের আছে, তাতে তার লাগানো। তো এটা ওই হাঁটুর যেখানে মার্ক করা সেই জায়গায় লাগিয়ে, আর এই মিটারটা তোমাকে তার সাথে কানেক্ট করতে হবে, এবং রেগুলার 30 মিনিটস করে করতে হবে। এটা মেনলি স্টিমুলেশনের জন্য, যদি পেন থাকে তো সেই পারপাসেই এটা মেনলি ইউজ করতে বলেছে। তো আমি আজকে ট্রাই করছি প্রথমবার স্টিচ কাটিংয়ের পরের দিন। তো অনিশ বললো একটুখানি স্টাডি করে নিই, দিয়ে তারপর ও এটা সেট করে দিয়েছে। তো এই দেখো আমি লাগিয়ে দিয়েছি, কিভাবে প্রসেসটা দেখে নাও, লাগানো আছে তারগুলো। তো এইভাবেই লাগিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে। 30 মিনিটস তো পারলাম না, জাস্ট 10 মিনিট পরই এমন ভাইব্রেশন হচ্ছে, তারপর হঠাৎ করে শক দেওয়ার মতন লাগছে। তো ব্যথার জন্য আমি খুলে ফেললাম। জ্যাকও বুঝতে পারছিল না, ও আমার সামনে এসে বসেছিল, কি হচ্ছে বুঝতে পারছে না। আমি মাঝে মাঝে করে উঠছি শকটাতে। তো যাই হোক 10 মিনিট করার পর খুলে ফেললাম, বেশিক্ষণ এটা কন্টিনিউ করতে পারিনি।
জ্যাক চলে এসেছিল, ও ভিডিওর সামনে আসতে চাইছিল, তো ওকে সরালাম। তো একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, এই অপারেশনের খরচা সাধারণত এসিএল রিকনস্ট্রাকশন যেটা, সেটা যদি মানে ইন্ডিয়াতে করতে চাও সাধারণত মুম্বাই বা কোনো বড় হসপিটালে, তো আমি যেটা নেটে সার্চ করছিলাম 1.8 থেকে 2 লাখ মতন খরচা হয়। আর আরেকটা যেটা কার্টিলেজের অপারেশন, ওটার সম্বন্ধে আমার আইডিয়া নেই। তো এরকম ইন্ডিয়ার খরচা আমি মোটামুটি একটা আইডিয়া করেছিলাম, কিন্তু এখানে ভেবেছিলাম যে ইন্স্যুরেন্স কভারেজ পুরোপুরি পাবো কিনা। তো ডাক্তার বললো অপারেশনটা টোটালি ইন্স্যুরেন্স কভারেজ, কিন্তু এক্সট্রা যেগুলো লাগবে সেগুলো আমরা বিল পাঠিয়ে দেবো তোমার একে ইন্স্যুরেন্স কোম্পানিকে। ওরা পেমেন্ট করলে ভালো, নাহলে রিইম্বার্স করে দেবে, তুমি এখন পেমেন্ট করে দিও। তো যাই হোক, কিছু কিছু চার্জেস আমাকে আগে পেমেন্ট করতে হয়েছিল, পরে মাঝে মাঝে বিল দিয়েছে, সেগুলোও করতে হয়েছে ভিজিটিংয়ে যখন গেছি 15 দিন বা এতে। তো যেটা বলছিলাম, এখানে আমার অপারেশন সম্বন্ধে যে আইডিয়া হলো, যেহেতু আমাকে মানে 4 জন বড় ডাক্তার করেছেন, তার মধ্যে সার্জন ছিলেন বড়, তো আবার অ্যাসিস্ট্যান্ট ছিলেন আরও 3 জন, তো সব মিলিয়ে আমার যা ধারণা হয়েছে মোটামুটি 3000 ইউরো মতন শুধু অপারেশনের খরচা। অপারেশন এবং তার আগে যে একটা দুটো ভিজিট হয়েছে বা পরে স্টিচ কাটিং, এই টোটাল ব্যাপারটা। আর এবার অ্যাক্সেসরিজ যেগুলো দিয়েছে, মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো প্র্যাকটিস করার জন্য, আর একটা ছোট্ট একটা মিটার দিয়েছে, তো এগুলো আলাদা। আর তার সাথে আমার এই যে এটাও দিয়েছে দুখানা। তো এটা আমাকে বলেছে 7 দিন থেকে 10 দিন ইউজ করতে। তো আমি এখন টুকটাক মাঝে মাঝে ইউজ করি, যেমন এই সোফা থেকে বসে থাকলে উঠতে গেলে অসুবিধা হচ্ছে, তখন একটু সাপোর্ট লাগছে। বাট আমি ওয়াক করতে পারছি, ঘরের মধ্যে রীতিমতন ওয়াক করছি 10 দিন পর থেকে। আর 10 দিন পর থেকেই মানে একটা সাপোর্ট নিয়ে জাস্ট উঠে দাঁড়িয়ে আমি ওয়াক করতে পারছি। তো যেদিনকে স্টিচ কাটিং হলো, আমি প্রথম বললাম মনীষকে যে ফল সিজন বাইরে কোথাও ঘুরতে যাই, দেখে আসি কি সুন্দর নিচে একটা কালার এসছে। তো সেটাও ঘুরতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো সেরকম হলে পিকচার বা ভিডিওস। কেমন লাগছে তোমার হেঁটে? কনফিডেন্সের অভাব ছিল, আজকে বেরিয়ে একটু ভালো লাগছে, নেচারের মাঝখানে অনেক দিন বাদে। সুন্দর কালার এসছে, এটা সত্যিই ভালো লাগছে যে না, অ্যাটলিস্ট কালারটা এনজয় করতে পারলাম এই বছর। ভালোই লাগলো, অনেকদিন পর মানে ঘর থেকে বেরোনোর যে সুযোগটা পেলাম 15 দিন পর, দেখে মনে হচ্ছে মুক্ত বাতাসে অ্যাটলিস্ট আমি আবার নিজের পাটাকে ফেলতে পারছি, হাঁটতে পারছি। তো ওটা খুব একটা পেশেন্টের জন্য দরকার, মানে অপারেশনের পর যেটা হয় ঘরবন্দি হয়ে মনের মধ্যে একটা চলতে থাকে একটা মনোটোনাস লাইফ। তো আমি তো এরকমভাবে কখনো অভ্যস্ত নই, তোমরা জানো। তো সেটা খারাপ লাগছিল, বেরোতে পেরে আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও চেষ্টা করো অপারেশনের পর যদি স্টিচ কাটিং হয়ে যায় ডাক্তারের থেকে পারমিশন নিয়ে আশেপাশে কোথাও ঘুরতে, একদিনের জন্য অ্যাটলিস্ট ওয়াক করতে। আর আমাকে ডাক্তার বলেছে ঘরে যতটা সম্ভব তুমি চেষ্টা করো ওয়াক করার। তো এটাই বলছি, মোটামুটি 3000 ইউরো ধরে নাও এই অপারেশনটার খরচা। আর আদার্স যেগুলো আছে সেগুলো ডিপেন্ড করছে তোমার কোন ইন্স্যুরেন্স কার্ড রয়েছে এবং সেখান থেকে তুমি রিইম্বার্সমেন্ট পাচ্ছ কিনা। আর ছুটি যেটা জার্মানিতে হয় অপারেশনের পর, ডাক্তার যদি লিখে দেয়, তো আমাকে প্রথম 15 দিন লিখেছিল, 15 দিন পর স্টিচ কাটিং হবে, সেটাকে এক্সটেন্ড করবে তারপর। তো স্টিচ কাটিংয়ের দিন আমাকে ওটা এক্সটেন্ড করেছে, 15 দিন পর আবার একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। যেহেতু আমার ফিজিওথেরাপিটা অনেকটা গ্যাপে গ্যাপে, তাই জন্য ও বলেছে যে তোমাকে আমি আরও 1 মাস এক্সটেন্ড করে দিয়ে রাখলাম তোমার সিক লিভের কাগজটা, যাতে অফিস না জয়েন করো। তো আমি এই যে 15 দিন পর আবার একটা চেক আপ করবো, যদি তুমি ফিট থাকো দেন ইউ ক্যান জয়েন। তো আমাকেও সেটাই বললো, যেহেতু ফিজিওথেরাপিটা আমার কন্টিনিউ থাকলে ভালো হতো, যেহেতু এতটা গ্যাপ, তো একটু প্রবলেম হচ্ছে, বাট ঘরে প্র্যাকটিস করতে বললো যতটা সম্ভব। তো আমি রেগুলার বেসিসে ঘরে এরকম প্র্যাকটিস করছি। শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স, তোমাদেরও যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আরও যদি কিছু জানতে ইচ্ছে করে অপারেশন সম্বন্ধে, জার্মানিতে কি কি হয় বা ট্রিটমেন্ট বা ওষুধপত্র কোথায় পাওয়া যায়, আমি সব কিছু জানো, তোমরা কমেন্ট করো, আমি সব কিছুই চেষ্টা করবো তোমাদের ইনফরমেশন দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিও, আমি রিকভার করছি সবকিছু নিয়েই একটা ইনফরমেশন যা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আমাকে উৎসাহ ভালোবাসা দিতে এবং এরকম ইনফরমেশন
আরও ভিডিওতে পেতে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই অন্য আরেকটা কোনো ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।